এখন ইয়ামাহা কোম্পানি যে বাংলাদেশে এই কাজটা করছে, অন্যান্য কোম্পানির এতে কিন্তু সাহসটা বেড়ে গেছে। বাংলাদেশে বাইক কোম্পানি অনেকগুলো দেখছেন যে 250 সিসি লঞ্চ করছে। 250 সিসি বাইক অনেকে আসলে কেনার চিন্তা করতেছেন যে 250 সিসি কিনতে হবে বা 250 সিসি কিনবো লর্ডস অফ ওয়ে 250 সিসির এখন আছে, ব্লা 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 অনেক কিছু আমরা 250 সিসি খেতে পাচ্ছি। আসলে রিসেন্ট টাইমে একটা বাইক বাংলাদেশে লঞ্চ করছে 250 সিসি। বাংলাদেশের দালালদের বা লবণ কোম্পানি অনেকে বলে, বা দালালদের ফেভারেবল বাইক, যারা আসলে ব্রোকারের কাজ করে বা দালালির কাজ করে, ইউটিউব বলেন অথবা নিজের ব্যক্তি জীবনে বা ব্যক্তি বিশেষ হিসেবে যারাই আসলে এই কাজগুলো করে, তারা এই বাইক কোম্পানিটাকে, স্পেসিফিক বাইক কোম্পানিটাকে অনেক পছন্দ করে, যেমন ইয়ামাহা। আর ইয়ামাহা বাংলাদেশে সবচেয়ে বেশি আসলে যেই মার্কেটিংটা তারা চয়েস করে বা যে মার্কেটিংটা করে থাকে, বাংলাদেশের মানুষ যেটা দেখে সবচেয়ে ইয়ামাহা বেশি কিনে আমার মনে হয় যে আপনার ফিমেল মার্কেটিং। এখন ফিমেল মার্কেটিং যে বাইক কোম্পানি দেখবেন বেশি করতে পারে। ফিমেল মার্কেটিং মানে আপনার দোকানে যদি একটা ফিমেল দেখা যায় বিক্রেতা থাকে, সেই দোকানে কিন্তু বিক্রি এমনিতেও ভালো হবে। এখন কারণ কি, অনেকে বলতে পারেন এটা কি আসলে ডিমোটিভাইজ করছে কিনা মেয়েদেরকে কাজ করার ক্ষেত্রে। না ভাই, আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে ইয়ামাহা যে পরিমাণ ফিমেল মার্কেটিং করে বাংলাদেশে, এটা আসলে কেউ করে না। আমি ভিডিওর শুরুতে এগুলো বলে নিচ্ছি কারণ ভিডিওর মূল আলোচনাই হবে এগুলো। আর ইন্ডিয়াতে এই বাইকটা আপনার অলরেডি 2022 সালে ডিসকন্টিনিউ বা 2020 সালে ডিসকন্টিনিউ করে নতুন ভার্সন নিয়ে আসছে 250 সিসির FZ 250 সিসিরটা কথা বলতেছি, যেটা বাংলাদেশে কালকে বা পরশু বা আপনারা কিছুদিন আগেই দেখছেন যে লঞ্চ হয়েছে। ভিডিওটা কবে যায় এই কারণে আমরা বলতে হচ্ছে যে কালকে পরশু। তো আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইয়ামাহা FZ 250 সিসি কতটুকু সফল হবে। আমি তো আমার যে লাইভ ভিডিওটা যেদিন এটা লঞ্চ হয়েছে ওদিন আসলে লাইভ ভিডিওতে এতটুকু দেখাইছি যে এই বাইকটা মোটামুটি লেভেলের আপনার বাংলাদেশে কিন্তু সেল হবে। যেমন আমাদের বাংলাদেশে কিছু কাস্টমার আছে বাইক সম্পর্কে জানে না, কিন্তু ওই 2-1 বাইক রাস্তাঘাটে দেখছে বা আসলে আগে থেকে একটা মনের ভিতর হয়েছে যে ইয়ামাহা কোম্পানি তো জাপানি কোম্পানি, ইয়ামাহা কোম্পানি তো খারাপ বাইক আনতেই পারে না, ইয়ামাহা তো খারাপ বাইক তৈরিই করতে পারে না। আসলে এমন যাদের সিচুয়েশন বা এমন যাদের কথা তারা আর কি বিশ্বাস করে বা যারা আর কি তথাকথিত বিদ্যা থেকে বের হয়ে একটু আপনার আদার সাইডের কথা চিন্তা করে, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ডের দেখা যাচ্ছে এক্সট্রা অর্ডিনারি কিছু তারা দেখার চেষ্টা করে, তারা আসলে কখনো ইয়ামাহা ছাড়া অন্য জিনিস কিনতে পারবে না। যেমন ইয়ামাহা যে সিরিজটা বাংলাদেশে লঞ্চ করছে, এই সিরিজটারে আমি বলি হাঁপানি সিরিজ। আমার ভাষ্যমতে হাঁপানি রুগী, কারণ হাঁপানি রুগী হলো এই সিরিজটা অল্পতে হাঁপায় যায়, মানে টানো ওঠে না। দেখা যাচ্ছে আপনার 150 সিসি গাড়ি হিসাবে ইয়ামাহা FZ ভার্সন 2 কিন্তু আমার নিজেরও ছিল, তো FZ ভার্সন 2 আমি নিজেও ইউজ করছি। এই বাইকটাতে কখনো আপনার বেটার সার্ভিস আশা করা যায় না, আপনি এটাতে যত প্রকার মডিফিকেশন করেন। আমি ইয়ামাহা FZ ভার্সন 2-তে রেসিং কয়েল লাগাইছি, তারপরে আপনার E2 ক্লাস লাগাইছিলাম, তারপরে কুইক থ্রটল লাগাইছিলাম। এগুলো লাগানোর পরও আসলে ওই বাইকটাতে মিনিমাম আপডেটেশনও হয় নাই। কারণ কি, ওই বাইকটা জন্ম থেকে হাঁপানি রুগী, বা আমি যেটাকে বলি জন্ম থেকে ওইটা আসলে খোঁড়ায় চলে, ওইটাই আসলে আপনারা কতটুকু দৌড়াবে। এখন আপনারা যারা ইয়ামাহা FZ ভার্সন 2 বা FZ ভার্সন 3 চালান তারা অবশ্য জানেন এই বাইকটা মাইলেজ অনেক ভালো দেয়। আমার এক বড় ভাই ইয়ামাহা FZ ভার্সন 3 ডিলাক্সটা চালায়, ওই বাইকটাতে উনি 50-এর মতো মাইলেজ পায়। এই কারণে শুধু ওই বাইকটা উনি কিনছে। কিন্তু উনি যখন আমাদের সাথে ট্যুরে যায় তখন ওই বাইক কোম্পানিরও গাইলে, বাইককেও গাইলে। কেন গাইলে? উনি ট্যুরে যাওয়ার সময় বলে যে ভাই দেখেন 150 সিসি বাইক, তারপরও যে কোনো টান নাই, তারপর আমি পিক আপ দিই, পিক আপ ঠিক মতো কাজ করে না, অনেক নানাবিধ সমস্যা উনি আর কি বলে। সো ওনার সমস্যাগুলো দেখে আমার নিজেরও আফসোস লাগে যে কেন রে বেচারা তুই ইয়ামাহা কিনলি ডিলাক্স বাইকটা। ওভারঅল কিন্তু ওনার যখন বাইকটা কিনছে তখন 80-র মতো পড়ে গেছে, 2,80,000। এখন আসেন বাংলাদেশে ইয়ামাহার মার্কেটিং স্ট্র্যাটেজি। ইয়ামাহা মার্কেটিং স্ট্র্যাটেজি বলা চলে অনেক 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 আপডেট। ইয়ামাহা মার্কেটিং নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করছে। অন্যান্য বাইক কোম্পানি যেমন বাইকের স্পেসিফিকেশন অ্যানালাইসিস করে বা বাইকের আসলে বিভিন্ন কিছু আনানি অ্যানালাইসিস করে, কিন্তু ইয়ামাহা আসলে আপনার মার্কেট কী করে ধরে রাখবে, মার্কেটে কী করে তাদের ডিমান্ড তৈরি করবে, মার্কেটে কী করে তাদের নিডসটা ফুলফিল করবে, এটা আসলে তারা অনেক বিচার বিশ্লেষণ করে। অ্যাজ এ মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে আমি এতটুকু বলতে পারি। তো ইয়ামাহার মার্কেটিং স্ট্র্যাটেজি, ইয়ামাহা দেখবেন আপনার সবসময় তাদের কিছু কিছু ফ্রিল্যান্সার বলা চলে না কি বলা চলে, দেখবেন তারা আর কি ইয়ামাহাতে বেশি যায়, যারা আর কি একটু উদ্যোক্তা হতে চায় বা যারা একটু নিজের স্বেচ্ছায় কাজ করতে চায়। যেমন টিকটকার, সোকল কিছু টিকটকার আছে, সোকল কিছু ইউটিউবার আছে বাংলাদেশে। সো তারা ইয়ামাহাতে বেশি দেখবেন সাপোর্ট করে। আর ইয়ামাহার কোনো নেগেটিভ রিভিউ ভাই নাই। আপনি অনেক 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 লটস অফ ইউটিউবার দেখবেন ইয়ামাহাতে মানে দালালি করে,
তারা কখনো ইউটিউবাররা দেখবেন বড় বড় ইউটিউবার কখনো ইয়ামাহার আসলে দুই নাম করে না, বা ইয়ামাহা যে খারাপ এই জিনিসটা খারাপ হয়েছে কখনো বলে না। এই যে এত টাকা প্রাইস রাখছে ভাই, কখনো কোনো ইউটিউবার দেখছেন কইতে? আমি একদিন মাত্র একজনের একটা ফেসবুক লাইভ দেখছি, যেদিন এই বাইকটা লঞ্চ হয়েছে ওই দিন রাত 11টার দিকে। সেটা হলো বাইকিং কমিউনিটির সাথে বর্তমানে অনেক ওতপ্রোতভাবে জড়িত অশ্রু ভাইয়ের একটা লাইভ দেখছিলাম, রোড পাওয়ার বিডির আপনার অনার। তো অশ্রু ভাই উনি বলছে যে এটা আসলে কখনো উচিত হয় নাই, কিন্তু উনি আসলে স্পেসিফিকেশন ধরে ধরে বলে নাই যে কেন এটা তারা করছে, তারা কেন এটা করতে পারে নাই। এখন আসেন বাংলাদেশে যে এত টাকা 250 সিসি বাইকের প্রাইস রাখছে ইয়ামাহা, আমি কখনো কি এক্সপেকটেশন করছি? এখন আমি ইয়ামাহার এই প্রাইসটা আগে থেকে এক্সপেকটেশন করছি। কেন? আমি ইয়ামাহার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ঘাটলে আপনি দেখবেন ইয়ামাহা FZ ভার্সন 4 যেটা, তো FZ ভার্সন 4-এর প্রাইস কিন্তু অলমোস্ট 4 লাখ টাকা বা 4 লাখের বেশিও পড়ে যায় কাগজ টাগজ সহ। তো এখন 4 লাখের বেশি পড়ে যায়, তারা তো কখনো আপনার 3 লাখের বেশি পড়ে যায়, 4 লাখ না, মেবি 3 লাখের বেশি হয়। তো তারা তো কখনো এই বাইকটা 3,50,000-এর ভিতর লঞ্চ করবে না 250 সিসি। এটা আমি আগে থেকে কল্পনা করছি, কারণ একটা লোক যদি ইয়ামাহা FZ ভার্সন 4 তারা রিসেন্ট টাইমে লঞ্চ করছে, তারা চাইছিল বাজারে এটা দিয়ে তারা যে আপনার কি বলে যে আমাদের যে রয়্যাল এনফিল্ড আছে, রয়্যাল এনফিল্ডকে খেয়ে দেওয়ার জন্য। এখন রয়্যাল এনফিল্ডে অবশ্যই তারা খাইতে পারে নাই, তারা নিজেরাই আসলে খাওয়ার মধ্যে একটা অবস্থায় পড়ে গেছে বা খাওয়ার মধ্যে একটা সিচুয়েশনে আছে। এখন ইয়ামাহা কোম্পানি যে বাংলাদেশে এই কাজটা করছে, অন্যান্য কোম্পানির এতে কিন্তু সাহসটা বেড়ে গেছে। আমাদের কাস্টমারের ক্ষেত্রে অনেক আমরা কিন্তু ভুক্তভোগী। কারণ কি, অন্য কোম্পানি দেখবে যে বাংলাদেশের মানুষ তো খাচ্ছে, বাংলাদেশের মানুষ তো ইয়ামাহা দিচ্ছে, আমরাও তো খাওয়াতে পারতেছি। যেমন সুজুকি প্রথম অবস্থায় কিন্তু তাদের মার্কেট যখন বাইকটা 250 নিয়ে আসে, তারা কিন্তু 3,99,999 টাকা দিছে। এখন কেন ওই কাজটা করছে? সুজুকিও তো কিন্তু তেরা একটা বাইক কোম্পানি, যেহেতু তারা জাপানি অরিজিন বিক্রি করে, তো জাপানি অরিজিন বিক্রি করে খায়। সুজুকি একটা তেরা কোম্পানি। সুজুকিও আমার যে ভালো কোম্পানি তা না, সুজুকি আমার কাছে সবচেয়ে বদমাইশ কোম্পানি মনে হয় ইয়ামাহার মতো, কিন্তু সুজুকি আসলে অত বদমাইশ না, ইয়ামাহা যে পর্যায়ে গেছে। তো এখন সুজুকি বাংলাদেশে ভালো একটা অবস্থানে গেছে, তারা ওই বাইকটা লঞ্চ করে। এবং সুজুকি এখন উইন পজিশনে আছে, সুজুকির এখন কেউ দোষ দিতে পারবো না। সুজুকি বলবো, দেখ ভাই, আমার তো ভাই ব্রাদার 4,35,000 টাকা সামথিংয়ে বাইক বাংলাদেশে বিক্রি করতেছে, তাহলে আমি তো 4 লাখ টাকা বিক্রি করতে পারি, বা আমি তো আরও 10,000 টাকা চাইলে বাড়ায়ও দিতে পারি, পরবর্তীতে কোনো হিট ফেস্টিভ্যালে 10,000 টাকা বোনাস দিয়ে বিক্রি করতে পারি। সুজুকির যে মার্কেট স্ট্র্যাটেজি তারা ফলো করে থাকে। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বাইকগুলোতে কি করতে পারি। এখন আমি আপনি যতই বলি ভাই, এটা আসলে লাভ নাই। আমাদের ইয়ামাহা যে পরিমাণ মানে ইউটিউবারদের কিনে ফেলছে, এটা আসলে আমি আপনি 2-4 জন বললে, 2-4 জন ছোটো ইউটিউবার, 2-4 জন ছোটো আসলে মানুষ বললে কখনো এটা সমাধান হয় কিনা বা এটা আসলে সমাধানের পথ আসে কিনা, সেটাও ভাববার বিষয়। কারণ বড় অনেক ইউটিউবারদের ইয়ামাহা টাকা দিয়ে কিনে ফেলছে। তারা দেখবেন যে ইয়ামাহার ইভেন্টে গেছে, কিছু বোনাস পাইছে। তারা দেখবেন যে আপনার ইউআরসির মেম্বার, তাদের জন্য 12,000 সামথিংয়ের মতো একটা ডিসকাউন্ট ইয়ামাহা রাখছে। এই কারণে তারা ইয়ামাহার বাইকে কিনবে বা তারা আসলে ইয়ামাহার বাইকে প্রেফার করবে। এখন মামদাদার আমলের এক ডিজিটাল স্পিডোমিটার ইয়ামাহা এই বাইকে ইউজ করছে। মামদাদা আমলের ডিজিটাল স্পিডোমিটার তো বাজাজও ইউজ করছে, কিন্তু বাজাজের দাম কম দেখে আমি চালাইতেছি, নাহলে বাজাজটা চালাইতাম না, আমি বেচে দিতাম। সো ইয়ামাহার এই মামদাদা আমলের ডিজিটাল স্পিডোমিটার নাই, কোনো গিয়ারের ইন্ডিকেটার, আমারটাই যেমন গিয়ারের ইন্ডিকেটার আছে মামদাদা আমলে থাকা পরও নাই, কোনো আপনার গুরুত্বপূর্ণ জিনিস এটাতে শো করে না। ওই মামদাদা আমলে FZ সিরিজের স্পিডোমিটার, এটা আসলে কখনো আমি ইয়ামাহা থেকে এক্সপেকটেশন করিনি। আমি নিজে ইয়ামাহা এটা কিনতাম যদি ইয়ামাহা কিছু জিনিস উন্নীত করতো, সেগুলো আমি ভিডিওর শেষে বলবো। এখন আসেন ইয়ামাহা যে বাইকটা বাংলাদেশে লঞ্চ করছে, এই বাইকটা আপনার কি আছে, আমি যতটুকু অনলাইনে কাটাকাটি করছি, ইন্ডিয়া থেকে যে পচা মালগুলো বিক্রি হয় নাই, সেই ইউনিটগুলোই মনে হয় বাংলাদেশে নিয়ে আসছে, বা সেই ইঞ্জিনগুলোই বাংলাদেশে নিয়ে আসছে। কিছু বাংলাদেশে তৈরি করছে, যেমন চেসিজের ক্ষেত্রে কিছু নাট বল্টু বা দেখা যাচ্ছে ব্লা অনেক কিছুই চেসিজের জয়েন্ট বা এগুলো আসলে তৈরি করে বাংলাদেশে নিয়ে আসছে, এখন এগুলো সেল দেওয়ার জন্য। ইন্ডিয়াতে কিন্তু এটা একটা অচল মাল, যেটা বাংলাদেশে লঞ্চ করছে, এটা আসলে ইন্ডিয়াতে অসফল। 2017 সালে ইন্ডিয়ার জানুয়ারি বা জুন মাসে, এটা 2019 সালের দিকে বা 2017 সালের দিকে এটা লঞ্চ হয়েছে। আবার রিবিল্ড বা লঞ্চ হয়েছে 2020 সালের দিকে। আর 2022 সালে এটা BS6 দিয়ে ইন্ডিয়াতে প্রথম FZ 250 সিসিটা লঞ্চ করে, BS6 দিয়ে পরিবেশ বান্ধব। ওইটাও যদি বাংলাদেশে মানে নিয়ে আসতো, ওইটাতে কিছু ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে, আমি যতটুকু ইন্ডিয়ার রিভিউয়ারদের দেখছি। আর ইন্ডিয়াতে এই বাইকটা কতটুকু জনপ্রিয়, ইন্ডিয়ার মার্কেট তুলনা দিতে হচ্ছে, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক মিল আছে।
আমাদের মার্কেটের মানুষদের অনেক সহজে ইন্ডিয়ার সাথে মিলায়া মানুষ খাওয়াইতে পারে, বা মানুষ আসলে বোগাবালা দিয়ে মানুষ অনেক কিছু অর্জন করে নিতে পারে, বা আসলে সহজেই আমরা বাঙালি জাতি হিসাবে অনেক আসলে সহজ সরল জাতি, তো এই কারণে আমাদের অনেক কিছু গিলাতে পারে, যেটা আসলে অন্য কোনো দেশের মানুষকে গিলানো এত সহজে সম্ভব না। এখন আসেন ইন্ডিয়ার সাথে যদি তুলনা দিতে হয়, তাহলে একটা জিনিস সবার আগে বলতে হবে যে ইন্ডিয়া এই বাইকটা একদম ফ্লপ বাইক। এখন ইন্ডিয়ায় 250 সিসি কী কী বাইক আছে, আমার যে লাইভটা আছে লাইভে আমি আলোচনা করছিলাম, কিন্তু লাইভে ভয়েস সমস্যা হইলো, পরে দেখলাম। কারণ আমার লাইফে প্রথম লাইভ ভিডিও আমি ওইটাতে করি, মানে ইউটিউবে লাইভ ওইটাতে করি। এখন আমার লাইভ করে কখনো অভ্যস্ত না, আমি চিন্তা করছি পরবর্তীতে লাইভ করার, যে আমি তো চাইলে ওইটা আগে রেকর্ড করে পরবর্তীতে লাইভ স্ট্রিমে আকারে মানে ছাড়তে পারতাম। আমার এটা ভুল হয়ে গেছে, যেহেতু প্রথমবার লাইভ করছি, অনেক কিছুই ভুল হয়েছে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এখন আসেন ইন্ডিয়াতে 250 সিসি রাজত্ব করে কারা কারা। আমি ইন্ডিয়ার কথা বলবো, শ্রীলঙ্কার কথাও বলবো। শ্রীলঙ্কা তো 250 সিসি কিছুদিন না আগে বাজাজ লঞ্চ করছে নিউ ইউএসডি সাসপেনশন দিয়ে, ওইটাও অনেক ভালো ভালো সাপোর্ট দেয় বাজাজের, বা শ্রীলঙ্কাতে ভালো সেল হচ্ছে। এখন আসেন আপনার ইয়ামাহা, যেটা বাংলাদেশে কালকে লঞ্চ করছে, অচল মালটা 2017 সালে ইন্ডিয়াতে লঞ্চ করছে জানুয়ারি মাসে। 2017 সালে ইন্ডিয়ার জানুয়ারি মাসে লঞ্চ করার পর এই বাইকটার প্রাইস ছিল 1,55,100 সামথিং রুপির মতো, 140 রুপি বা 50 রুপির মতো। আমার ওই লাইভের ভিতরে আছে, আমি প্রাইসটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। সো এরকম একটা প্রাইজে তারা লঞ্চ করছে, অথবা আমি ভিডিওর নিচে দিয়ে দিব ক্যাপশনে, আপনারা দেখে নেবেন। সো তারা কিন্তু বাংলাদেশে এই বাইকটা লঞ্চ করছে 4,35,000। এখন 4,35,000 টাকা ভাই, এই বাইকটা অনেক ভাই বেশি। আপনাদের MT-50 ভার্সন 1-এর কথা চিন্তা করেন একবার। এখন অনেকে বলতে পারেন MT-50-র সাথে কেন তুলনা দিচ্ছেন ভাই? MT-50-র সাথে তুলনা দিচ্ছে, MT-50 কিন্তু মোটামুটি ভালো বাইক, যেটা লঞ্চ করছে এটা থেকে 1000 গুণে ভালো বাইক। এখন যে বাইকটা লঞ্চ করছে এটা নিয়ে আপনার যদি লং ট্যুর দেন ভাই, গরমের ভিতর কোনো কুলিং সিস্টেম নাই। সুজুকিটা তাও একটা উইন পজিশনে আছে, তারা কুলিং সিস্টেম ইউজ করছে, কিন্তু ইয়ামাহাতে কোনো কুলিং সিস্টেম ইউজ করে নাই, তারা এয়ার কুল সিস্টেম ইউজ করছে। এই তথাকথিত আমার যে বাইকটা ইউজ হয়েছে, তারপরে সুজুকির আরও বাইকে বা ইয়ামা FZ সিরিজের যে বাইকগুলো, এগুলোতে যে কুলিং সিস্টেম ইউজ করা বা কিছুই না, আসলে বাতাসের উপর ছেড়ে দিছে, যে আবহাওয়া যতটুকু ঠান্ডা করতারে আল্লাহর উপর ছেড়ে দিছে, আল্লাহ যতটুকু ঠান্ডা করতারে, ঠান্ডা করলে করবো, না করলে নাই। এখন এরকম পজিশনে রাইহা দিছে তারা মার্কেট কতটুকু পাবে বাংলাদেশে এটার একটা ভালো মার্কেট আছে, বাংলাদেশে এটার একটা ভালো মার্কেট আশা করা যায়। কারণ বাংলাদেশের মানুষ আসলে যখন বাইক কিনবে, কিছু মানুষ অত কিছু দেখে না, শুধু ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে বাইকগুলো কিনে। যেমন রয়্যাল এনফিল্ড যখন কিনছে অনেকে, রয়্যাল এনফিল্ডের বদনাম আমি করতেছি না, রয়্যাল এনফিল্ড অনেকে শুধু ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে R15 ভার্সন M, R15 ভার্সন 3, R15 ভার্সন 4 অথবা GSX-R সেল করে তারা রয়্যাল এনফিল্ড কিনছে, 250 সিসির কথা চিন্তা করছে। কিন্তু রয়্যাল এনফিল্ড এখন তারা আসলে বিক্রি করতে চায় বা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। কারণ হলো তাদের কাছে এখন রয়্যাল এনফিল্ড ভালো লাগতেছে না, রয়্যাল এনফিল্ড তো তারা চালাতে পারবে না, কারণ তারা তো ওই টাইপের মানে ওই স্টাইলের রাইডার না, ওই টাইপের রাইডার না। তারা যে টাইপের রাইডার বা যেই স্টাইলের রাইডার, ওই স্টাইলদের জন্য আসলে রয়্যাল এনফিল্ড না। সেই কারণ তারা গ্রে মার্কেটে রয়্যাল এনফিল্ড বিক্রি করতেছে, আর গ্রে মার্কেটে এই কারণে রয়্যাল এনফিল্ডের সংখ্যা প্রচুর পরিমাণে দেখতেছেন। এখন আসেন ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে কোন বাইকটা আছে। আমি যে ভাই বাজাজের এই বাইকটা চালাই থেকে এই বাইকটার কথা বলতেছি তা না, ইন্ডিয়াতে কিন্তু এই বাইকটা 250 সিসিতে সব থেকে আগায় আছে। আমি যতটুকু মার্কেট অ্যানালাইসিস করছি বা যতটুকু আমি মার্কেট থেকে জানতে পারছি, মার্কেট থেকে পড়াশোনা করে যতটুকু আমি শিখতে পারছি, ইন্ডিয়াতে কিন্তু এই বাইকটা সবচেয়ে বেশি সেল হয়। যখন এটা আপনার ইউএসডি সাসপেনশন আসছে, তখন আরও সোনায় সোহাগা হয়ে গেছে। আর বাজাজের বাইক বলে যে অনেকে নাক ছিটকাবেন ইন্ডিয়াতে, এমন না। ইন্ডিয়ার মেড ইন ইন্ডিয়ার বাইক এটা, এই কারণে অনেকে আসলে ফেভারেবল মনে করে বা অনেকে আসলে ক্রয় করে থাকে, যে ইন্ডিয়ার বাইক আসলে আমরা ক্রয় করবো, আমরা তো ইন্ডিয়ান বা ন্যাশনাল হিসেবে আমরা ইন্ডিয়ান। এই কারণে যারা আসলে ইন্ডিয়ান আছে তারা অনেক সময় দেখবেন তাদের নিজের প্রোডাক্টটাকে বেশি প্রায়োরিটি দেয়, বা মেড ইন ইন্ডিয়ান লেখাটা যে জিনিসটা থাকে ওই জিনিসগুলো বেশি কেনার চেষ্টা করে বা বেশি কেনার চিন্তা করে। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার আরও কী বাইক ইন্ডিয়াতে সফল হয়েছে আমরা কী করে জানতে পারবো, সেটা আমি আপনাদের বলে দিই। 2 নম্বর পজিশনে আছে সুজুকি জিক্সার সিরিজ 250 সিরিজ, এটা হলো 2 নম্বর পজিশনে ইন্ডিয়াতে। তারা অনেক ভালো ব্যবসা করতেছে। আর ইন্ডিয়ায় সুজুকির ডিজিটাল স্পিডোমিটার, মানে যে স্পিডোমিটারটা বাংলাদেশে ইউজ করছে, সেই মিটার থেকে ইন্ডিয়ার মিটারটার ভিতরে আরও কিছু ফাংশন অ্যাড করা আছে, আরও কিছু জিনিস ওটাতে ইন্ডিয়াতে দেওয়া আছে, যেটা বাংলাদেশে আসলে দেওয়া হয় নাই বা বাংলাদেশে আসলে ওইটা এখনও সুযোগই দেয় নাই। হয়তো দিনে দিনে পরবর্তী টাইমের মাধ্যমে আসলে আসবে, কিন্তু এটা হলো সময় সাধ্য ব্যাপার। সুজুকি এখন দামও বাড়াই দিতে পারে, কারণ তারা দেখছে তাদের বড় ভাই ইয়ামাহা মার্কেট স্ট্র্যাটেজি থেকে অনেক আগায় আছে। তারাও তো জাপানি বিক্রি করে, ইয়ামাহার মতো মার্কেট স্ট্র্যাটেজি ফলো করে।
তাহলে তারা কেন দাম বাড়াবে না, বা তাদের দাম বাড়ালে সমস্যাটা কোথায়? এই কারণে সুজুকিও দাম বাড়ায় দিতে পারে। আমাদের কাস্টমারদের আবার আরেকটা বাস নিতে হবে, যারা আসলে সুজুকি 250 সিসি কেনার জন্য বসে আছেন, এই ভিডিওটা দেখার পরেই জাপায় পড়েন সুজুকি 250 সিসি কেনার জন্য, কারণ সুজুকির দাম বাড়াবে, আমি 100% শিওর। আপনারা ভিডিওটা সেভ করে রাখেন, বা ভিডিওটা আপনারা একটু কপি করে রাখেন, আপনাদের টাইপে রেখে দেন। আমি বাংলাদেশের যেটা পার্সপেক্টিভ ভিউ থেকে যতটুকু আপনাদের বলতে পারি, যে বাংলাদেশের মার্কেট কখনো কাস্টমার ফ্রেন্ডলি না, বাংলাদেশের মার্কেট কখনো কাস্টমারদের কথা চিন্তা করে বাইক লঞ্চ করে না, বাংলাদেশের মার্কেট কখনো কাস্টমারদের কথা ভাবে না, বাংলাদেশের মার্কেট কখনো কাস্টমারদের মানে যে একটা প্রায়োরিটি সেটা দেওয়ার চিন্তা করে না, বা দেওয়ার কথা ভাবতেও পারে না। কারণ বাংলাদেশের মার্কেট চলমান এরকমই চলবে, এটা বহমান মানে প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে, বা এটা আসলে হবে, এটা স্বাভাবিকের মতোই হয়ে গেছে। এখন আসেন, আমরা যারা আসলে 250 সিসি বাইকটা কিনতে যাবেন তারা কি পাবেন? তারা একটা ইঞ্জিন পাবেন 249 সিসির, আর এটা আপনার 8000 RPM-এ 20 নিউটন মিটার টর্ক দিতে পারে। আর 6000 RPM-এ এটা থেকে কম টর্ক দিবে। আরও কত দিবে সেটা আপনারা গাড়াগাড়ি করলে, বা আমার যে লাইভ ভিডিওটা আছে সেই লাইভে গেলে আমার চ্যানেলে যায়। ভয়েসটা একটু ফাটা আসছে, কারণ হলো আমার লাইফের প্রথম লাইভ ছিল, আর আমার নেট কোয়ালিটি মনে হয় ওদিন বাজে ছিল আমার এলাকার। ওদিন অবশ্য বৃষ্টি হয়েছে, যেদিন ইয়ামাহা এই বাইকটা লঞ্চ করছে ওদিন আমার এলাকাতে বৃষ্টি হয়েছে, এই কারণে নেট কোয়ালিটি বাজে ছিল, আর নেটে অত একটা বোঝা যায় না কথাবার্তা কেমন কি, এই কারণে আমি আসলে দুঃখিত আপনাদেরকে। তারপর ওই জায়গায় যতটুকু কথা আপনারা বুঝবেন, অনেক কিছুই আসলে বুঝতে পারবেন, যে অনেক কিছুই আসলে ওইখানে আলোচনা করছি, যেগুলো আসলে আমি ওই জায়গায় দেখে ল্যাপটপ সামনে নিয়ে আলোচনা করছিলাম, তো এই কারণে আমার ক্ষেত্রে অনেক সহজ হয়ে গেছে। আর এখন আসলে কিছুই জানতে পারবেন না, কারণ এখন আমার সামনে কিছু নাই, বা এখন আমি কোনো নোট করে নেই মোটো ব্লগে কথা বলতেছি, তো নোট করে আসলে ভাই কথা বলা যায় না। এখন এই বাইকটাতে কী আছে? এই বাইকটাতে আপনার এলইডি হেডলাইট পাবেন, এলইডি ইন্ডিকেটার পাবেন, এলইডি দেখা যাচ্ছে ডিআরএল তারা দাবি করছে ডিআরএল তারা দিবে, বা ইন্ডিয়াতে ডিআরএল আছে। এখন বাংলাদেশের বাইকটা আমার দেখার সৌভাগ্য হয় নাই, আমি আপনাদেরকে কোনো দিন একদিন দেখাবো, বা কোনো একদিন না এটাতে আমি শো করবো আপনাদের যে কী দিছে ইয়ামাহা তাদের এই বাইকটাতে। তারা যে পরিমাণ মার্কেটিং করতেছে, বা তারা যে পরিমাণ প্রমোশন করতেছে, আসলে কী দিছে তারা এই বাইকটাতে, আসলে কোনো কিছু স্পেশালিটি আছে বা না, হুদাই জাস্ট আপনার মার্কেট পাওয়ার জন্য, বাংলাদেশে কাস্টমারদের খাওয়ানোর জন্য তারা লামসাম কিছু ধরাই দিছে। এটাও আপনাদের দেখার বিষয় বা দেখানোর বিষয় আছে। এখন আসেন, বাংলাদেশের পার্সপেক্টিভ কথা চিন্তা করলে, আমি আসলে ড্রাইভিং লাইসেন্স আজকে সকালে নিয়ে বের হয় নাই, আর একদম ভোরবেলা বের হয়েছে, কারণ ভাই ঝেড়ও তোটে ভাই, এই কারণে পরবর্তীতে ভাই ভিডিও তৈরি করা যায় না, এই কারণে সকালে বের হয়েছি, ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে আল্লাহর নাম করে বের হয়েছি, এখন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার কী বাইক কোম্পানি বাংলাদেশে সফল হয়েছে, সেই ট্র্যাক রেকর্ড যদি আলোচনা করেন বা পর্যালোচনা করেন, কোনোটাই আসলে স্পেসিফিকেশনের উপরে সফল হয় না। যদি স্পেসিফিকেশনের উপরে সফল হইতো, তাহলে কিন্তু বাংলাদেশের অনেকাংশে চায়না বাইক কোম্পানিগুলো এগিয়ে থাকতো। কিন্তু চায়না বাইক কোম্পানিগুলো সমস্যা হলো তারা ঠিকমতো পার্টস সার্ভিস দিতে পারে না। যেমন আমার এক ছোটো ভাই আপনার কিছুদিন আগে একটা জিপিএক্স ডেমন কিনছে, ওই এলাকা থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, এলাকা থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ফলে ওর যেটা হয়েছে, আপনার ইঞ্জিন অয়েলের যে ড্রেন নাটটা, ওই ড্রেন নাটের পেস্টটা কেটে যায়। পরবর্তীতে জিপিএক্সের শোরুমে যায়, ওই জায়গায় নাকি আপনার পাচ্ছিল না, তেজগাঁওয়ের আশেপাশে বা বনানীতে যে শোরুমটা, ওই জায়গায় আসলে ও পাচ্ছিল না ঠিক মতো যে কোথা থেকে কাজটা করাবে বা ড্রেন নাটটা কোথা থেকে কিনবে। ওই আসলে পরবর্তীতে হেজিটেশনের ভিতর পড়ে যায়। পরবর্তীতে ওই যে কাজটা করে সেটা অনেক ভালো লাগছে আমার কাছে, আমি অ্যাপ্রিসিয়েট করি ওকে। ওই আর কি ওই নাটটারে আপনার মডিফিকেশন করে এক দোকান থেকে বানায় নিয়ে আসে, মিরপুর 10-এর ওই সাইডটা নাকি কোথায় থেকে বানায় নিয়ে আসে। সো এরকম যদি বাংলাদেশে স্পেসিফিকেশনের উপরে কোনো বাইক কোম্পানি সাস্টেন করতে পারতো, তাহলে চায়না বাইক কোম্পানি আমার মনে হয় সবচেয়ে বেশি সাস্টেন করতো, যেটা আসলে ইয়ামাহা সাস্টেন করতেছে। মানুষ আসলে কখনো স্পেসিফিকেশন ধরে বাইক কিনে না। যেমন আসেন, আমার এক বড় ভাই কিছুদিন আগে ইয়ামাহা FZ ভার্সন 4 বাইকটা কিনছে। ওনারা আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এত টাকা দিয়ে এই বাইকটা কেন কিনছেন? আমি যে বাইকটা কিনছি এই বাইকটা তো আপনি কিনতে পারতেন। উনি কয়, ভাই দেখো, একটা তো ব্র্যান্ড ভ্যালুর কথা আছে, বা ব্র্যান্ড ভ্যালুতে একটা কিছু আছে, বা ইয়ামাহার ABS-টা নাকি অনেক স্মুথ, আর ইয়ামাহাতে বসলে নাকি অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। এটা আসলে ওনার ভাষ্য মতে, উনি পার্সপেক্টিভ ভিউ থেকে উনি যতটুকু বুঝছে অতটুকু উনি বলছে। এখন আমি তো ইয়ামাহা বাইক চালাইছি, এখন ইয়ামাহাতে বসলে কোনো আলাদা ফিল হয়। এখন আমার কাছে একটা ফিল অবশ্যই ইয়ামাহাতে আসে। আমার চ্যানেলে একটা রিভিউ করা আছে ইয়ামাহা FZ ভার্সন 3 ডিলাক্সের, সেই রিভিউটা আপনারা পাবেন। সেই রিভিউটা আসলে এডিটিং এখনও কমপ্লিট হয় নাই, এডিটিংয়ে একটু সমস্যা হচ্ছে, এই কারণে বলা চলে যে দেখেন কি ব্রেক করছে, অটো ব্রেক করে বসে, মুরব্বী মানুষ কিছু বলাও যাচ্ছে না।
তো আমার চ্যানেলে সেই রিভিউটা আছে, আপনারা সেই রিভিউটা অল্প কিছুদিনের ভিতরে হয়তো আপলোড করে দিব বা আপলোড হয়ে যাবে। কারণ হলো সেই রিভিউতে আমি কিছু কিছু জিনিস আসলে আলোচনা করছি যেগুলো আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে ডিলাক্সটা মানুষ কেন কিনতেছে বা ডিলাক্সের মার্কেটে বাংলাদেশে এখনও কেন আছে বা ডিলাক্সটা বাংলাদেশে কেন বিক্রি হচ্ছে। এই জায়গায় আবার একটা জাম পড়ে গেছে, সকালের দিক তো বাসে লোক মানে বাসা থেকে নিয়ে আসার চেষ্টা করবে, যেটা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয়। সো ডিলাক্সটার যে রিভিউটা ওইটা আপনারা দেখলে ডিলাক্স সম্পর্কে জানতে পারবেন। সো ডিলাক্সের উপর বৈশা আমার এতটুকু মনে হয়েছে যে আমি একটা পাওয়ারফুল মেশিনের উপর বসছি, যেটা আসলে হাঁপানি রোগীর মতো হাঁপায়, মানে দেখা যাচ্ছে অসুস্থ মানুষের উপর আপনার একটা জিনিস চাপায় দিলে বা একটা মানুষ আসলে যদি অসুস্থ মানুষের উপর কোনো কিছু চাপায় দেয়, যেমন কোনো অসুস্থ মানুষ কিন্তু কোনো বাচ্চাও কোলে নিতে পারে না, আমার তেমনই মনে হয়েছে যে আমি একটা অসুস্থ রোগীর উপর উঠছি। সো রোগীর উপর ওঠার পরে আমার মনে হচ্ছে যে ওই আমার পারতেছে না বা উনি আমার পারতেছে না নেওয়ার জন্য, এই কারণে ওনার কাছ থেকে আমি নেমে যাই বা ওনার আমি ছেড়ে দিই, উনি এই দোয়াটাই করতেছে। সেরকম একটা সিচুয়েশন আমার মনে হয়েছে। আর কি কি সিচুয়েশন মনে হয়েছে অনেকের কোশ্চেন আসতে পারে। এখন ইয়ামাহা এফজেড ভার্সন 3 ডিলাক্সটা চালায়া আমার ভাই অনেকাংশে মনে হয়েছে এটা আসলে কিছু কাস্টমার ওরিয়েন্টেড লোক যারা একটু বয়স্ক মানুষ, একবারে বুড়া মানুষ, তাদের জন্য এই বাইকটা তৈরি করা। বা ইয়ামাহা এফজেড ভার্সন 4 যেটা আমার বড় ভাই কিনছে, ওদিন আমি ট্রায়ালের সময় এই বাইকটা দেখলাম, ওনার আমি না করছিলাম অবশ্য, তারপরে উনি কিনছে ব্যান্ড বেলুর কথা চিন্তা করে, এটা নাকি বসলে একটা নান্দনিক কিছু আসে বা ব্যাপার স্যাপার আসে। তারপর ওনারা আমি না করার পরও উনি আমার নিয়ে গেছে, আমি ট্রায়াল করে দেখলাম যে এই বাইকটাতে কিছুই নাই, আপনার কিছুই নাই। তারা জাস্ট কিছু কিছু নতুন প্রযুক্তি যেগুলো তাদের কাছে মজুদই ছিল, যেমন স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাস, তারপর দেখা যাচ্ছে আপনার কুইক শিফটার, এগুলো তাদের কাছে মজুদ ছিল। কারণ তারা দেখা যাচ্ছে আপনার R15 সিরিজ, তারা দেখা যাচ্ছে আপনার MT50 সিরিজ, এগুলোতে আগে থেকে তারা দিচ্ছে বা আগে থেকে দিয়ে আসছে, এই কারণে তাদের কাছে এগুলো মজুদ ছিল, তাদের কাছে এগুলো কোনো নতুন কিছু না। এই কারণে আর কি বলা চলে যে তারা এই বাইকগুলো বাংলাদেশে এখনও সাস্টেন করাতে পারছে তাদের জাস্ট মার্কেটিং পলিসির কারণে বা মার্কেটিং পলিসির কারণে। এখন ইয়ামাহা বাংলাদেশে যেই মার্কেটিং পলিসিটা ফলো করে, এটা কোনো মুসলিম কান্ট্রি হিসেবে আমার পক্ষে আমি এটাকে সমর্থন করতে পারি না, বা একজন মুসলমান হিসেবে এই মার্কেটিং পলিসিটা আমি কখনো সমর্থনযোগ্য না। যে নোংরা মার্কেটিংটা ইয়ামাহা বাংলাদেশে করে, মানে মানুষ দেখায় মার্কেটিং, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় মার্কেটিং, এটা আসলে আমি কখনো ফেভারেবল মনে করি না বা এটা কখনো আমি কখনো আয়ত্তে নেই না। এখন আমার ইয়ামাহা নিয়ে কথা বলছি দেখে অনেকে এসে আমার গালাগালি করবে, অনেকে থ্রেট দিবে। যেমন আমি চায়না বাইক খারাপ বলছি, অনেকে চায়না বাইকের দালাল আছে, তারা এসে আমারে মাইরা লাইবে, উড়াই দিবে, ফুটাই দিবে, কিছুই হয় নাই। আমি আমার মতো আছি, আপনারা আপনাদের মতো আছেন। এই কারণে বলি যে যার পজিশন থেকে যে যার বাইকটা আসলে ভালো সে বাইকটা নিয়ে কথা বলবেন, যে যার বাইকটা আসলে খারাপ লাগে ওই বাইকটা খারাপ বলবেন। এখন আমার কিছু হয় নাই, চায়না কোম্পানি নিয়ে কথা বলার পরে অনেকে এসে আমার কমেন্টে থ্রেট দিছে, সে কমেন্টগুলো আপনারা পাবেন আমার চায়না বাইক কোম্পানির যে সিরিজটা আছে সেই সিরিজগুলোতে। আমি কিন্তু সিএফ মোটরে মোটামুটি একটু দুইয়া দিয়েছিলাম, পরবর্তীতে এখন সিএফ মোটর আমার 2-4টা ভাই ব্রাদার কিনছে, সিএফ মোটো থেকে ভালো সার্ভিস পাচ্ছে, যেটা আসলে জিপিএক্স থেকে আমার ছোটো ভাই পায় নাই। এই কারণে আমি আসলে জিপিএক্সটা এখন খারাপ বলতেছি, সিএফ মোটো আমার কাছে মোটামুটি হচ্ছে এখন ভালো। এখন সিএফ মোটো যদি এরকম ভালো সার্ভিস দেয়, আমি যদি নেই, এটা আসলে অবাস্তব কিছু না, কারণ আমিও তো ম্যানমেড বা মানুষ, আল্লাহ তাআলার তৈরি বা সৃষ্টিকর্তার তৈরি, এই কারণে আমি নিলেও এটা অবাস্তব কিছু না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অবশ্য বাসার সামনে চলে আসছি, আমার বাসা একটু সামনেই, তো বাসায় যাবো এখন। যাওয়ার আগে ভিডিওটা এখানে এন্ডিং করতেছি। ভিডিওটা একটু বড় হয়েছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি, ভুল ইনফরমেশন দিয়ে থাকি, অবশ্যই আপনাদের কাছে আমি সরি বলতেছি। আর যদি কোনো ইয়ামাহা লাভার আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনাদের কাছে হাত জোর করে আমি সরি বলতেছি, কারণ আমার অনেক কথা আপনারা রাগান্বিত হতে পারেন, এই কারণে আপনাদেরকে আমি সরি এখনও বলে নিচ্ছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি কারো মনে আঘাত করে থাকে, আমি আবারও বলতেছি ভাই সরি, কারণ কারো মনে আঘাত করার জন্য আমি ভিডিও মেকিং করি না, আমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও মেকিং করি। এই কারণে বলা চলে যে ভিডিও মেকিংয়ে আমি আসি বা ভিডিও মেকিংয়ের সাথে এখনও আমি জড়িত আছি।